সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব জুল ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি এর পঞ্চম পর্ব। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। এই গল্পে আমাদের ইতিমধ্যেই পরিচয় হয়েছে প্রফেসর আরোনা, কমান্ডার ফ্যারাগুট, ক্যাপ্টেন নিমো, কনসিল, নেডল্যান্ড এবং ডুবোজাহাজ নটিলাসের সঙ্গে। অদ্ভুত নটিলাসের বিচিত্র কলকবজা আমাদের অবাক করেছে। যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার সমস্ত ব্যবস্থা ক্যাপ্টেন নিমো রেখেছেন এই জাহাজেই। কিভাবে এই জাহাজ গভীর সমুদ্রে বা বরফের স্তর পেরিয়ে এগিয়ে যেতে পারে তার বিস্ময়কর বিবরণ আমরা শুনেছি। বিশাল উঁচু বরফের স্তরের নিচ দিয়ে কিভাবে নটিলাসকে এগিয়ে নিয়ে গেলেন ক্যাপ্টেন নিমো, তা শুনে বড় বড় বৈজ্ঞানিকও অবাক হবেন। 10 জন নাবিক কুরুল দিয়ে নটিলাসের চারদিকের বরফ কাটতে লাগলো এবং চার দিয়ে বরফ কেটে একটু একটু করে নিচের দিকে নামতে লাগলো জাহাজ। 900 ফুট নামার পর সমুদ্র জলে পড়লাম, কিন্তু আরও নিচে নামতে লাগলো নটিলাস। 2400 ফুট নিচে নামার পর আবার শুরু হলো সামনে এগিয়ে চলা। পরের দিন 19শে মার্চ জাহাজের গতি কমে এসেছিল। বুঝলাম নটিলাস এবার ওপরে ওঠার চেষ্টা করছে। আচম্বিতে একটা দারুণ ধাক্কায় ঝনঝন করে কেঁপে উঠল সমস্ত জাহাজটা। বুঝলাম বরফের ওপর টক্কর লাগালো নটিলাস। দ্রুত হয়ে উঠল আমার বক্ষস্পন্দন। 3000 ফুট বরফের স্তর ভেদ করে ওঠার ক্ষমতা তো নটিলাসের নেই। আরও দক্ষিণে চলার পর আবার একটা ধাক্কা, আবার আবার এইভাবে ধাক্কা মারতে মারতে এগিয়ে চলল জাহাজ। আর ধীরে ধীরে পাতলা হয়ে আসতে লাগলো মাথার ওপরকার বরফ স্তর। দুশ্চিন্তায় সারা রাত ঘুম হলো না। পরের দিন সকালে শয্যা ত্যাগ করার পর আমার কেবিনে এলেন নিমো। বললেন, খোলা সমুদ্রে এসে পড়েছি। এক দৌড়ে ডেকের ওপর গিয়ে বুক ভরে তাজা বাতাস নিয়ে আশেপাশের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। শান্ত সুন্দর সমুদ্র, ছোট ছোট ভাসমান বরফখণ্ড, বহু পেছনে ফেলে আসা বরফের সুউচ্চ প্রাচীর। বাইরে থেকে দেখে কে বুঝবে যে প্রাচীরের আড়ালে এমন একটা দেশ লুকিয়ে আছে? জলে খেলা করছে বিস্তর মাছ, মাথার ওপর দিয়ে কুজনে আকাশ বাতাস মুখরিত করে উড়ে চলেছে কত শত পাখি। প্রাণের সাড়া সর্বত্র ছিল বলে এত বেশি অবাক হয়ে গিয়েছিলাম আমি। 10 মাইল দূরে একটা দ্বীপ দেখতে পাওয়া গেল। নৌকোয় করে নিমো আমাদের নিয়ে গেলেন সেখানে। কনসিল আগে দ্বীপের ওপর নামতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, ক্যাপ্টেন, আপনি আগে নামুন। এই দ্বীপে সর্বপ্রথম পদার্পণ করার কৃতিত্ব আপনারই প্রাপ্য। লাফিয়ে নেমে পড়লেন নিমো। আমরাও নামলাম। লালাভ মাটি আর ফাটলের মধ্যে গন্ধকের ধোঁয়া দেখে বুঝলাম অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি এই দ্বীপের। সেদিন অনেকক্ষণ ঘোরাফেরা করার পর জাহাজে ফিরে এলাম আমরা।
পরের দিন বেলা 9টা নাগাদ যন্ত্রপাতি নিয়ে আবার আমরা পা দিলাম দ্বীপের ওপর। বেলা 12টার সময় আকাশের মাঝখানে কুয়াশার মধ্যে দিয়েই দেখা গেল সূর্যের আবছা লালাভ দ্যুতি। ক্রনোমিটার এগিয়ে দিয়ে রুদ্ধশ্বাসে বললাম আমি, দুপুর 12টা। দক্ষিণ মেরু। টেলিস্কোপটা আমার হাতে তুলে দিয়ে গম্ভীরভাবে বললেন নিমো। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, 1600 খ্রিস্টাব্দে থেকে বহু দেশের অভিযাত্রীরা দক্ষিণ মেরু আবিষ্কার করার চেষ্টা করেছিল, আর আজ 1858 সালের 21শে মার্চ আমি দক্ষিণ মেরুতে পৌঁছে পৃথিবীর মহাদেশগুলোর 6 ভাগের 1 ভাগ এই বিশাল মহাদেশকে অধিকার করলাম। কার নামে? আমার নিজের নামে, বলে এক ঝটকায় একটা কালো নিশান খুলে ডান্ডাটা পুঁতে দিলেন মাটির ওপর। কালোর পটভূমিকায় সোনার এন হরফটি জলজল করতে লাগলো অশান্ত হাওয়ায়। এবার সূর্যের দিকে ফিরে দাঁড়ালেন নিমো। বললেন, বিদায় সূর্য, এবার তুমি ডুব দিতে পারো সাগরের তলায়। আমার অধিকৃত এই নতুন মহাদেশ এখানে নেবে আসুক 6 মাস ব্যাপী রাত্রির রাজত্ব। পরের দিন 21শে মার্চ সকাল 6টা বাজতে না বাজতেই ফেরার আয়োজন শুরু হলো। নিদারুণ ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। আকাশে অদ্ভুত দীপ্তি ছড়িয়ে ঝলমল করছিল তারকারাশি। হু করে বৃদ্ধি পেতে লাগলো হাওয়ার বেগ। শিল মাছ আর মর্সগুলোকে তখনও নির্বিকারভাবে বরফের ওপর শুয়ে থাকতে দেখলাম। দেখতে দেখতে কুয়াশার ঘন পর্দা আর তুষারপাতে অন্ধকার হয়ে এলো চারদিক। ট্যাঙ্ক ভর্তি করে জলের তলায় ডুব দিল নটিলাস। 1000 ফুট নিচে নেমে গিয়ে চলল উত্তর দিকে। রাত প্রায় 3টের সময় একটা ভয়ঙ্কর ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আমার। সামলাতে না পেরে গড়িয়ে মেঝের ওপর ঠিকরে পড়েছিলাম আমি। কোনো রকমে দেয়াল ধরে ধরে গ্যালারিতে পৌঁছে দেখি আগের মতোই সিলিংয়ের আলো জ্বলছে বটে, কিন্তু সব কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। দেওয়ালের ছবিগুলো ঝুলছে তেরচা হয়ে, আসবাবপত্র ছত্রাকার। দেখেই বুঝলাম নিশ্চয়ই কাত হয়ে রয়েছে নটিলাস। বাইরে চেঁচামেচি শুনলাম, কিন্তু নিমোর দেখা পাওয়া গেল না। গভীরতা পরিমাপক যন্ত্রতে দেখলাম তখনও 1000 ফুট নিচে রয়েছি আমরা। একটু পরেই নিমো ঘরে এলেন। চোখে মুখে দেখে দারুণ উদ্বিগ্ন মনে হলো তাকে। শুধলাম, নিছক ঘটনা? না, এবার দুর্ঘটনা। একটা ভাসমান বরফের পাহাড় উল্টে যাবার সময় নটিলাসের ওপর এসে পড়েছে। আস্তে আস্তে ভেসে উঠছে পাহাড়টা, সেই সাথে নটিলাসকেও তুলে ধরছে একটু একটু করে। সেই কারণেই এখন বরফের ওপর কাত হয়ে রয়েছে। ট্যাঙ্ক খালি করে ফেলে নাবিকরা প্রাণপণে চেষ্টা করছে নটিলাসকে মুক্ত করতে, কিন্তু যন্ত্রে চোখ রেখে দেখলাম একটু একটু করে কমছে গভীরতা। অর্থাৎ নটিলাসকে তুলে ধরেছে বরফের পাহাড়টা। এই তুলে ধরা কোনো মতেই যদি বন্ধ না করা যায়, তাহলে অচিরেই ওপর নিচে বরফের মধ্যে থেঁতলে চ্যাপ্টা হয়ে যাবে অভিনব এই ডুবোজাহাজ। আচম্বিতে টলমল করে উঠল নটিলাস, আর তারপরে ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় এসে দাঁড়ালো দেয়ালগুলো। 10 মিনিটের মধ্যে আগের মতোই জলের মধ্যে ভাসতে লাগলো জাহাজ। জানলা খুলতেই যে দৃশ্য দেখলাম তা ইহজীবনে ভুলব না।
দুপাশে এবং ওপরে নিচে বরফের অবরোধের মধ্যে এতটুকু সংকীর্ণ জলের মধ্যে ভাসছে আমাদের জাহাজ। তীব্র আলো ধপধপে বরফের ওপর ঠিকরে পড়ে আরও উজ্জ্বল চোখ ধাঁধানো রঙে রঙিন করে তুলেছে সব কিছু। এ তো শুধু বরফ নয়, লক্ষ লক্ষ মরকতমণি, নীলকান্তমণি আর হীরের টুকরো যেন অবিশ্বাস্য দীপ্তি নিয়ে জ্বলছে বরফের গায়ে। সামনের দিকে চলতে শুরু করলো নটিলাস। সঙ্গে সঙ্গে তীব্র দ্যুতিতে চোখ অন্ধ হয়ে এলো। নটিলাস গতিশীল হওয়ার ফলে অঘূত আলোক কণিকার সারিবদ্ধ হয়ে যেন কোটি বিদ্যুৎ আভায় অসাড় করে তুলেছে দৃষ্টি স্নায়ুমণ্ডলী। জানালা বন্ধ করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ চোখ রগড়ালাম দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে। ভোর 5টার সময় সামনের দিকে একটা ছোট সংঘর্ষ অনুভব করলাম। বুঝলাম বরফের সঙ্গে আবার ধাক্কা লাগলো নটিলাসের। পরেক্ষণেই পেছনের দিকে ছুটে চলল জাহাজ। সকাল 8:25 পর্যন্ত এইভাবেই পিছিয়ে চলল নটিলাস। তারপর আবার একটা ধাক্কা লাগলো পেছন দিকে। একটু পরে নিবো ঘরে ঢুকলেন। দক্ষিণে যাওয়ার পথ বন্ধ হলো। শুধলাম আমি, হ্যাঁ প্রফেসর, আমরা আটকে পড়েছি। নেড আর কনসেল ঘরেই ছিল। নিমোর কথা শেষ হতে না হতেই দড়াম করে টেবিলের ওপর এক ঘুষি বসিয়ে দিল নেড। কনসেল কিন্তু একটা শব্দ উচ্চারণ করল না, আর আমি নির্বাক মুখে তাকিয়ে রইলাম নিমোর পানে। 2 হাত বুকের ওপর ভাঁজ করে রেখে অভ্যাস মতো ধীর স্থিরভাবে দাঁড়িয়েছিলেন উনি। কিছুক্ষণ পরে নিজেই কথা শুরু করলেন নিমো। বললেন, বর্তমান পরিস্থিতিতে দুভাবে মৃত্যুবরণ করতে হবে আমাদের। প্রথম, চিঁড়েচ্যাপ্টা হয়ে মরা। দ্বিতীয়, বাতাসের অভাবে দমবন্ধ হয়ে মরা। অনাহারে মরার সম্ভাবনা বাদ দিলাম, এই কারণে যে খাবার দাবারের অভাব নেই আমাদের। বললাম, বাতাসেরই বা অভাব হবে কেন? বাতাসের ট্যাঙ্ক তো ভর্তি রয়েছে। এক ট্যাঙ্ক বাতাসে 2 দিন চলে, কিন্তু 36 ঘন্টা হলো আমরা জলের তলায় রয়েছি এক টানা। আর 48 ঘন্টার মধ্যে আমাদের বাতাসের ভাঁড়ারও ফুরোবে। তাহলে যেমন করেই হোক এই 48 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে আমাদের। ইতিমধ্যে সে চেষ্টা শুরু করে দিয়েছি প্রফেসর। এই বদ্ধ সুড়ঙ্গের মেঝে খুঁড়ে বেরিয়ে পড়তে হবে আমাদের, বলে বেরিয়ে গেলেন নিমো। আস্তে আস্তে নটিলাসে নেমে এলো, স্থির হয়ে দাঁড়ালো বরফের উপর। গ্যালারির জানলার সামনে দাঁড়িয়ে আমি দেখলাম 12 জন ডুবুরি হাতে করে কুড়ুল নিয়ে নেমে পড়েছে বরফের ওপর। নিমোও রয়েছেন তাদের সাথে। এমনকি নেডও এই বিপদে এগিয়ে গিয়েছে কুড়ুল হাতে। এখানকার বরফ প্রায় 30 ফুট পুরু। নটিলাসের আকারের একটা বিরাট গর্ত খুঁড়ে তার মধ্যে দিয়ে জাহাজ গলিয়ে দিতে হবে প্রায় 7,000 ঘন গজ বরফ সরানো দরকার। শুরু হলো বরফ কাটা। এক একটা চাঁই মূল স্তূপ থেকে বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠতে লাগলো ওপরের দিকে। সে এক দৃশ্য বটে। ঘণ্টা 2 পরে নেড এবং অন্যান্য সবাই ক্লান্ত হয়ে ফিরে এলো বিশ্রামের জন্য। এবার যাদের পালা পড়ল তাদের মধ্যে আমি আর কনসেলও রইলাম। বিশ্রামের জন্য 2 ঘন্টা পরে জাহাজে ফিরে এসে হেলমেট খোলার পর স্পষ্ট বুঝলাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে ভারী আর দূষিত হয়ে উঠেছে নটিলাসের বাতাস। কিন্তু এভাবে কাজ করে কিছু হবে বলে মনে হলো না।
প্রথম সমস্যা, 5 রাত 4 দিন সমানে পরিশ্রম করলে তবে সফল হতে পারি আমরা, কিন্তু বাতাস ফুরিয়ে যাচ্ছে দুদিনের মধ্যেই। দ্বিতীয় সমস্যা, দারুণ ঠান্ডায় খোঁড়া অংশের জল অল্পক্ষণের মধ্যেই জমে বরফ হয়ে যেতে লাগলো। পরের দিন বাতাসের অভাবে রীতিমতো শ্বাসকষ্ট উপস্থিত হলো। আর সেই সাথে লক্ষ্য করলাম আরও একটা ভয়ঙ্কর জিনিস, বরফের ছাদ এবং দুপাশের দেওয়াল পুরু হয়ে উঠেছে এবং অনেকখানি এগিয়ে এসেছে নটিলাসের দিকে। জাহাজের সামনে আর পেছনেও 10 ফুটের বেশি জল নেই। উর্বর মস্তিষ্ক খাটিয়ে সমস্যার সমাধান করে ফেললেন ক্যাপ্টেন। নটিলাসের বড় বড় বয়লারে জল গরম করে সেই ফুটন্ত জল পিচকিরির মতো ছড়িয়ে দিতে লাগলেন চারপাশের দেওয়ালে। দেখতে দেখতে বৃদ্ধি পেতে লাগলো উত্তাপ। সেই রাতেই তাপমাত্রা উঠে এলো শূন্যাঙ্কের 1 ডিগ্রির নিচে। শূন্যাঙ্কের 2 ডিগ্রির নিচে না গেলে জল জমে বরফ হয় না। সুতরাং ক্রমশ পুরু হয়ে উঠে বরফের দেওয়ালের চাপে পিষে যাবার সম্ভাবনা আর রইল না। কিন্তু অতি তীব্র হয়ে উঠল শ্বাসকষ্ট। 27শে মার্চ পায়ের তলায় মাত্র 4 গজের মতো বরফের খোঁড়া বাকি রইল। আরও 48 ঘন্টা এক নাগাড়ে খাটলে তবে এই বরফের মধ্যে ছিদ্র করা সম্ভব। কিন্তু বাতাস তো আর থাকছে না। বেলা 3টের সময় সামান্য একটু তাজা বাতাসের জন্য খাবি খেতে খেতে প্রায় অচৈতন্য হয়ে পড়লাম আমি। পুরো দমে কাজ চলল। আর যখন 2 গজ বরফ বাকি, তখন তো প্রত্যেকেরই একই অবস্থা। মাথা ঘুরছে, শিরা উপশিরাগুলো প্রচণ্ড বেদনায় ছিঁড়ে পড়তে চাইছে। মাঝে মাঝে চোখের সামনে অন্ধকার দুলে উঠছে আর গলার মধ্যে মৃত্যু পথযাত্রীর মতো অন্তিম ঘড়ঘড়ানি শোনা যাচ্ছে। 6 দিন হলো এইভাবে আবদ্ধ রয়েছি আমরা। নিমো কিন্তু এখনও অবিচলিত। এবার তিনি মরিয়া হয়ে সেই স্তরটুকু নটিলাসের গুরুভাত দিয়ে চাপ মেরে ভেঙে বেরিয়ে যাবার মতলব আঁটলেন। জলের ট্যাঙ্কগুলো একটু খালি করে নটিলাসকে ভাসিয়ে তুলে এনে রাখলেন আমাদের খোঁড়া গর্তের ওপর। তারপর শুরু হলো ট্যাঙ্ক ভর্তি করা। হু করে জল ঢুকতে থাকলো আধারগুলোয়। আর নিদারুণ উত্তেজনায় উদ্বেগে উৎকণ্ঠ রইলাম আমরা। থমথমে নৈশব্দের মধ্যে শুনতে পেলাম মড়মড় করে নিচের বরফ, আর জল ঢুকতে থাকে, আরও ভারী হয়ে উঠতে থাকলো নটিলাস। আর তারপরেই একটা প্রচণ্ড চড়চড়াত শব্দে দুভাগ হয়ে ফেটে গেল বরফের স্তর। ফাঁক দিয়ে ভারী শীষের টুকরোর মতো গলে নেমে পড়ল নটিলাস। বাড়তি জল বার করে দেওয়ার জন্য সবকটা পাম্প চালু করে দিলেন নিমো। নিচে নামা স্থগিত হতেই উল্কা বেগে ছুটে চললাম উত্তর দিকে। কিন্তু কতক্ষণ এইভাবে যাব আমরা? আরও একটা দিন কি? কিন্তু তার আগেই নিভে যাবে আমার আয়ুর দ্বীপ। লাইব্রেরি ঘরে নিশ্চল হয়ে শুয়েছিলাম আমি। ঠোঁট নীল হয়ে গেছিল অক্সিজেনের অভাবে। বেশ বুঝলাম আমি মরছি। ঠিক এই সময় এক ঝলক তাজা বাতাস ফুসফুস ভরে উঠল আমার। একটা টিউবের মধ্যে খানিকটা বাতাস অবশিষ্ট ছিল। নেড আর কনসেল আমার নাকের কাছে তাই ধরেছে, নিজেদের জীবন বিপন্ন করেও। চেষ্টা করলাম নলটা সরিয়ে দিতে, কিন্তু পারলাম না। নটিলাস তখন ঘন্টায় 35 নট গতিবেগে তীরের মতো বরফ তোলপাড় করে ছুটে চলেছে। গভীরতা পরিমাপক যন্ত্রে দেখলাম মাত্র 20 ফুট বরফের নিচে রয়েছি আমরা। জাহাজের পেছন দিকটা এবার হেলে পড়ল
মাথা ওপরের দিকে করে প্রচণ্ড বেগে দুর্মুষের মতো গিয়ে আছড়ে পড়ল বরফের ছাতে। পিছিয়ে এলো নটিলাস এবং আবার ধেয়ে গেল ভয়ঙ্কর বেগে। এবার আর সেই বিপুল সংঘর্ষের চোট সামলাতে পারল না বরফছাদ। বিরাট ফাটলের মধ্যে দিয়ে ছিটকে বেরিয়ে গেল গোটা জাহাজটা। হ্যাজ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে জাহাজের মধ্যে ঢুকে পড়ল ফুরফুরে টাটকা বাতাস। এপ্রিলের 20 তারিখে নেড আর কনসেলকে নিয়ে গ্যালারিতে বসেছিলাম। কাছের ওপারে দেখতে পাচ্ছিলাম বিস্তর অতিকায় সমুদ্র বৃক্ষ। দারুণ আলোড়ন জেগেছিল গাছগুলোর মধ্যে। তাই দেখে আমি বললাম, এই ধরনের বিরাট বিরাট সামুদ্রিক উদ্ভিদের মধ্যেই তো বংশবৃদ্ধি করে অক্টোপাস। কাজেই এখন যদি এরকম সমুদ্র রাক্ষস দু একটা চোখে পড়ে যায় তাহলে মোটেই অবাক হব না আমি। কালী মাছ তো? শুধোলো কনসেল। না, খুব বিরাট চেহারার কাটল মাছ, কিন্তু চোখে তো পড়ছে না। কনসেল বললে, শুনেছি আট পেয়ে এই দানবগুলো নাকি বড় বড় জাহাজকেও জড়িয়ে নিয়ে সমুদ্রের তলায় টেনে নিয়ে যায়। নেড বলে উঠল, ওসব আজগুবি কাহিনী। ওরকম জানোয়ার আবার আছে নাকি? জোর বিতর্ক চলল কিছুক্ষণ। এই প্রসঙ্গ নিয়ে আমি বললাম, এ জাতীয় কাটল মাছের দেহটা হয় 6.5 ফুট লম্বা আর একটা সুর হয় 27 ফুট লম্বা। কত লম্বা বললেন? শুধোলো নেড। শরীরটা 6 ফুট বললেন না? কনসেল জিজ্ঞাসা করে। জানলা দিয়ে একদৃষ্টে বাইরে তাকিয়েছিল ও। ঠিক তাই, জবাব দিলাম আমি। মাথা থেকে সাপের মতো 8টা সুর বেরিয়ে থাকে তো? তা তো থাকেই। আর বড় বড় চোখ? হ্যাঁ। আর কাকাতুয়ার মতো চঞ্চু? হ্যাঁ হ্যাঁ। কনসেল, তাহলে দয়া করে জানলা দিয়ে বাইরে তাকাবেন কি? এক দৌড়ে কাঁচের সামনে হাজির হলো নেড। তারপরেই এক চিৎকার, কি কদাকার জানোয়ার! আমারও চোখে পড়ল কুৎসিত প্রাণীটা। প্রচণ্ড বেগে ভয়াল চেহারায় একটা দানব ছুটে আসছিল নটিলাসের দিকে। বিশাল কাঁচের মতো চোখের দৃষ্টি নিবদ্ধ ছিল এই দিকেই। গর্গনের সর্পকুণ্ডলের মতো মাথা থেকে বেরোনো 8টা পা কিলবিল করছিল জলের তলে। সুরগুলো কাঁচের ওপর লেপ্টে যেতে তলার দিকে সারি সারি শোষক পতঙ্গ দেখতে পেলাম। কঠিন চঞ্চুটা ঘন ঘন খুলছিল আর বন্ধ হচ্ছিল। ফাঁক দিয়ে লক লক করে বেরিয়ে পড়েছিল কয়েক সারি ধারালো দাঁতের অস্ত্রে সজ্জিত একটা কঠিন জিভ। কম করে 20 টন ওজন হবে দানবটার। রেগে ওঠার সঙ্গে সঙ্গে গায়ের রং পাল্টে যাচ্ছিল তার। ধূসর আভার জায়গায় ফুটে উঠছিল লালচে বাদামি রং। ডুবোজাহাজটা আকস্মিক আবির্ভাবে যে অক্টোপাসটা রীতিমতো চটে গিয়েছিল তা বুঝতে দেরি হলো না আমাদের কারোরই। শত চেষ্টাতেও ইস্পাত মোড়া নটিলাসের ওপর এতটুকু আঁচড় কাটতে না পেরে আরও বৃদ্ধি পাচ্ছিল তার ক্রোধ। এসব জানোয়ারেরা, এদের জীবনী শক্তি কিন্তু অনেক বেশি। তার কারণ এদের 3টে হৃৎপিণ্ড থাকে, আর অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটলে আবার তা নতুন করে গজিয়ে নেবার ক্ষমতাও সৃষ্টিকর্তা এদের দিয়েছেন। এত কাছ থেকে জানোয়ারটাকে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ আমি নষ্ট করলাম না। চট করে কাগজ পেন্সিল জোগাড় করে বসে গেলাম ছবি আঁকতে।
দেখতে দেখতে আরও কয়েকটা দানব এসে জড়ো হলো নটিলাসের চারপাশে। 7টা পর্যন্ত গুনতে পারলাম। জাহাজের পাশে পাশেই সাঁতরে চলল ওরা দল বেঁধে। ইস্পাতের ওপর ওদের চঞ্চুর করা কটাং ঠোক্করও শুনতে পাচ্ছিলাম আমরা। আচম্বিতে থরথর করে কেঁপে উঠল নটিলাস এবং সঙ্গে সঙ্গে নিশ্চল হয়ে গেল জাহাজ। ধাক্কা লাগলো নাকি শুধুই আমি। ক্ষণ পরেই ফার্স্ট অফিসারকে নিয়ে হনন করে ঘরে ঢুকলেন নিমো। অনেক দিন পর দেখলাম তাকে। চোখ মুখের ভাব খুব গম্ভীর। আমাদের সঙ্গে কোনো কথা না বলে, এমনকি আমাদের লক্ষ্য না করেই সিধে এগিয়ে গেলেন জানলার সামনে। অক্টোপাসগুলোর দিকে তাকিয়ে কয়েকটা নির্দেশ নিলেন ফার্স্ট অফিসারকে। ফার্স্ট অফিসার বেরিয়ে গেলেন গ্যালারি থেকে। বন্ধ হয়ে গেল জানলার আবরণ। আমার জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে বললেন, এই অক্টোপাসগুলোর সঙ্গেই এবার হাতাহাতি যুদ্ধ করতে হবে আমাদের। প্রপেলার বন্ধ হয়ে গেছে, সম্ভবত ওদের সুঁড়টুট জড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু হাতাহাতি যুদ্ধ কেন? সভয় বলি আমি। তার কারণ ওদের মাংস এমনই নরম যে আমার ইলেকট্রিক বুলেটও ফাটবে না জোরালো ধাক্কা না লাগার জন্য। কাজেই কুড়ুল দিয়ে কাজ সারতে হবে। আর হারপুন? লাফিয়ে উঠল নেড। নিশ্চয়ই, বললেন নিমো। দল বেঁধে সবাই গেলাম মাঝখানে সিঁড়ির কাছে। নটিলাস জলের ওপর ভেসে উঠেছিল। একজন নাবিক উপরে উঠে গিয়ে খুলে দিল হ্যাচটা। সঙ্গে সঙ্গে হঠাৎ করে সিঁড়ি বেয়ে কিলবিলিয়ে নেবে এলো একটা মোটা সাপের মতো সুর। মাথার ওপর আরও গোটাকুড়ি দুলতে লাগলো বিভৎস ভঙ্গিমায়। কুড়ুলের এক মোক্ষম ঘায়ে শক্তিশালী বাহুটা 2 টুকরো করে দিলেন নিমো। ডেকের ওপর উঠতে যাচ্ছি সবাই, এমন সময় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল। আচম্বিতে একটা সুর সিঁড়ির ডগায় দাঁড়িয়ে থাকা নাবিকটিকে পাকে পাকে বেঁধে নিয়ে হ্যাঁচকা টানে তুলে নিয়ে গেল বাইরে। চিৎকার করে উঠে বিদ্যুৎ বেগে পেছনে পেছনে চোখের আড়ালে চলে গেল নিমো। আমরাও উঠে এলাম পিছু পিছু। ভয়াবহ সে দৃশ্য ভুলবার নয়। সুরের কুণ্ডলিতে বেঁধে গেল হতভাগ্য লোকটাকে শূন্যে দোলাচ্ছিল একটা অতিকায় কদাকার অক্টোপাস। দম আটকে আসছিল লোকটার। সেই অবস্থাতেই চিৎকার করে উঠল সে, বাঁচান বাঁচান। ফরাসি ভাষায় সেই কাতর চিৎকার শুনেই চমকে উঠলাম আমি। নটিলাসে তাহলে আমি একাই ফরাসি নই, একজন স্বদেশবাসীও রয়েছে। কিলবিলে সুরের অরণ্যে হারিয়ে গেল লোকটা। উন্মাদের মতো ধেয়ে গেলেন নিমো। কুড়ুলের এক ঘায়ে বসিয়ে দিলেন জানোয়ারটার একটা বাহুতে। অন্যান্য বাহুগুলোর সঙ্গে আত্মহারা হয়ে জুঝতে লাগলো ফার্স্ট অফিসার। আমরা 3 জনেও ঝপাঝপ কোপ মারতে লাগলাম নরম মাংসের ওপর। একবার মনে হলো এইবার বুঝি ফিরিয়ে আনা গেল বেচারিকে। 7টা বাহু কেটে ফেলেছিলাম আমরা, শুধু একটা বাহুই মানুষটাকে তখনও নির্মমভাবে আন্দোলিত করছিল শূন্যে। নিমো আর ফার্স্ট অফিসার একসাথে কুড়ুল তুলে সেই শেষ বাহুটার দিকে তেড়ে যেতেই অক্টোপাসটা পেটের থলি থেকে কালো রঙের একরকম কালি পিচকিরির মতো ছুঁড়ে দিয়ে এলে আমাদের মুখের ওপর। কিছুই আর দেখতে পেলাম না আমরা। তারপর দৃষ্টি পরিষ্কার হয়ে আসার পর আর দেখতে পেলাম না
সেই এক বাহু জানোয়ারটাকে। হতভাগ্য স্বদেশবাসীকে নিয়েই জলতলে ডুব দিয়েছে দানবটা। গোটা 10-12 অক্টোপাস কিলবিল করছিল জাহাজের ডেক আর খোলের ওপর। রাগে অন্ধ হয়ে আমরা একসাথে আক্রমণ চালালাম ওদের ওপর। রক্ত আর কালো কালি স্রোত বয়ে গেল। বড় বড় চোখ দেখলেই প্রচণ্ড বেগে হারপুন ঢুকিয়ে দিচ্ছিল নেড। হঠাৎ পেছন থেকে একটা অক্টোপাস ছিটকে ফেলে দিল ওকে। তারপরেই যখন চঞ্চুটা খুলে গেল ওর দেহের ওপর থেকে, আমি লাফিয়ে পড়লাম তাকে বাঁচাতে। কিন্তু আমার সামনে ছিলেন নিমো। তিনি চৌকিতে তার কুড়ুলটা বসিয়ে দিলেন উন্মুক্ত বিশাল চঞ্চুর ঠিক মাঝখানে। সঙ্গে সঙ্গে লাফিয়ে দাঁড়িয়ে উঠে জানোয়ারটা হৃৎপিণ্ডের মধ্যে হারপুন চালিয়ে দিল নেড। মিনিট 15 মধ্যেই শেষ হয়ে গেল লড়াই। বাকি কটা দানব রণে ভঙ্গ দিয়ে ডুব দিল ঢেউয়ের তলে। যে সমুদ্র গ্রাস করে নিল তার একজন অনুচরকে, সেই সমুদ্রের পানে নির্নিমেষ চোখে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন নিমো। আর নিঃশব্দে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো তার কঠোর কপোল বেয়ে। 1 জুন ধীরে ধীরে ভেসে উঠল নটিলাস। অল্প অল্প দুলছিল। এমন সময় আচম্বিতে মেঘ গর্জনের মতো একটা শব্দ শুনলাম। ডেকের ওপর গিয়ে দেখি নেড আর কনসেল আগেই হাজির হয়েছে সেখানে। দুজনেই তাকিয়ে রয়েছে পূব দিকে। ওদের দৃষ্টি অনুসরণ করেই চোখে পড়ল জাহাজটা। মস্ত বড় একটা স্টিমের জাহাজ। পূর্ণ গতিতে আমাদের দিকে ছুটে আসছে জাহাজটা। 6 মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল গল গল করে কালো ধোঁয়ার রাশি উঠছে দুটো চিমনি দিয়ে। নেড বললে, কামান ছোড়ার আওয়াজ। কি জাহাজ? যুদ্ধজাহাজ বলেই তো মনে হচ্ছে। আহারে, ওরা যদি এই জঘন্য নটিলাসকে ডুবিয়ে দিতে পারত! কোন দেশের জাহাজ তা বলতে পারবো না, কোনো নিশান নেই। আরও কাছে এগিয়ে এলো জাহাজটা। বেশ জোরে ছুটে আসছে আমাদেরই লক্ষ্য করে, কিন্তু নিশানের কোনো হদিশ পেলাম না। নেড বলে উঠল, নটিলাসের 1 মাইল দূরে গিয়ে আমি সাঁতার দিয়ে উঠব জাহাজটায়। আপনারাও আসবেন আমার সাথে। কোনো উত্তর না দিয়ে একদৃষ্টে তাকিয়ে রইলাম জাহাজটার দিকে। ইংরেজ, ফরাসি, আমেরিকান অথবা রাশিয়া যে কোনো জাতি হোক না কেন, ওরা একবার যদি উঠতে পারি ওদের ডেকে, তাহলেই নিশ্চিন্ত। আচম্বিতে জাহাজটার গলুইয়ের কাছে ফস করে জেগে উঠল খানিকটা সাদা ধোঁয়া। কয়েক সেকেন্ড পরেই কি একটা জিনিস বিপুল শব্দে ঝপাস করে আছড়ে পড়ল সাবমেরিনের পাশেই জলের ওপর। তারপরে বিস্ফোরণের দারুণ আওয়াজ ভেসে এলো কানে। সর্বনাশ! ওরা তো কামান ছুঁড়ছে আমাদেরই ওপর! চিৎকার করে উঠি আমি। ভালোই তো, সাব্বাস বলে উঠল নেড। কিন্তু ডেকের ওপর আমাদের দিকে চোখ পড়ছে না ওদের। খুব সম্ভব তা দেখেই ছুঁড়েছে। শক্ত চোখে তাকিয়ে বলল নেড।